হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের লাইভটা একটুখানি লেট হয়ে গেল। সো যেটাই হোক, চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিক ছিল হচ্ছে গাউসের ল অ্যান্ড গাউসের লয়ের শুরুতে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফ্ল্যাক্স নিয়ে একটু কথাবার্তা বলে নিব। নর্মাল ইলেকট্রিক ফ্ল্যাক্স বলতে আমরা বুঝি কোন একটা সারফেসের ভিতরে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করে বা সারফেসকে যেই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ওই সারফেসটাকে পায়ার্স করে, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফ্ল্যাক্স। এখন ইলেকট্রিক ফ্ল্যাক্সকে আমরা মেজার করি কিভাবে? ইলেকট্রিক ফ্ল্যাক্সকে আমরা মেজার করি হচ্ছে, তিনটা কেস এখানে হইতে পারে। প্রথমত হচ্ছে যদি একটা প্যাচ এলিমেন্ট থাকে, রাইট, বা যদি কোনো একটা এলিমেন্টারি এলিমেন্ট থাকে বা একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট যার এরিয়া হচ্ছে ডিএস, তার ভিতর দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফ্ল্যাক্স যায় ডি ফাই, তাকে আমরা লিখতে পারি হচ্ছে ই ডট ডিএস। আমার মনে হয় আমার কালারটা চেঞ্জ করা উচিত পেনের। সো রেডিউস করি, নাইস। তাহলে এখানে আসলো হচ্ছে ইডিএস কজ, ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ। ডিএস এর দিক কোন দিকে আমি বলতেছি ইন এ মিনিট, বাট বিফোর দ্যাট আমি এখানে লিখলাম হচ্ছে ইডিএস কজ থিটা, রাইট। এখন গাইস খেয়াল করো, এই ডিফাই এর মানটা কিন্তু ডিপেন্ড করতেছে থিটার উপরে, অর্থাৎ এই ফ্ল্যাক্সটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে থিটার মানের উপরে। আমরা সেই দিকে যাব, বাট বিফোর দ্যাট আমি একটু ডিএস এর পরিচয় দিয়ে দিচ্ছি। ডিএস এর পরিচয় হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল ভেক্টর। ক্ষুদ্র ক্ষেত্রফল ভেক্টর তোমাদের বইগুলোতে ডিএস কে হয়তোবা ডিএ দ্বারাও প্রকাশ করা হয়ে থাকতে পারে, বাট যেটাই হোক, ডিএস এর দিকটা কোন দিকে আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে। ডিএস এর দিক হচ্ছে তলের উপরে লম্ব বহির্মুখী, যদি বাংলায় বলি। আর মানে সোজা হিসাব, ডিএস হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল এলিমেন্ট যার দিক হচ্ছে তলের উপর বহির্মুখী, দ্যাট মিনস পারপেন্ডিকুলার টু দ্য প্যাচ এলিমেন্ট। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে বহির্মুখী, দ্যাট মিনস পয়েন্টিং আউটওয়ার্ড, অর্থাৎ তার দিকটা কি অলওয়েজ বাইরের দিকে। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টেরিয়র, অর্থাৎ ইন্টেরিয়র থেকে অ্যাওয়ে। সো অ্যাকচুয়ালি ডিফারেন্ট কেস যখন আমরা স্টাডি করব তখন এই আইডিয়াগুলা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, বাট বিফোর দ্যাট এটা হচ্ছে ক্ষুদ্র একটা এলিমেন্টারি এরিয়ার জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু। এখন যদি আমাদেরকে টোটাল ফ্ল্যাক্স থ্রু আ সারফেস বের করতে বলে, সো আমাদের কেস নাম্বার 2 হচ্ছে টোটাল ইলেকট্রিক ফ্ল্যাক্স থ্রু আ সারফেস, অর্থাৎ কোনো একটি তলের ভিতর দিয়ে পাস করা সম্পূর্ণ তড়িৎ ফ্লাক্সের মান হবে হচ্ছে, যদি আমরা ডিফাই কে ইন্টিগ্রেট করি, দ্যাট মিনস উই ক্যান রাইট ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এটা কি? এটা কিন্তু হচ্ছে একটা সারফেস, নট আ ক্লোজ সারফেস। ক্লোজ সারফেস হলে আমরা কি ইউজ করব? ক্লোজ লুপ ইন্টিগ্রাল ইউজ করব। অর্থাৎ 3 নাম্বার কেস হতে পারে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করার ডিফারেন্ট কেস নিয়ে আমরা কথা বলতেছি। 3 নাম্বার কেস হইতে পারে হচ্ছে টোটাল ফ্লাক্স থ্রো আ ক্লোজ সারফেস, টোটাল ফ্লাক্স থ্রো আ ক্লোজড সারফেস। তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্সের ভ্যালু হবে হচ্ছে ক্লোজ লুপ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। হোয়াট ইজ ক্লোজ লুপ ইন্টিগ্রেশন গাইজ? খুব সহজ ভাষায় বলতে গেলে, বিকজ আমি এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য আলোচনা করতেছি, খুব সহজ ভাষায় বলতে গেলে ক্লোজ লুপ ইন্টিগ্রেশনের ফলে আমরা কোনো একটা বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাই, আমরা সেদিকে আস্তে আস্তে অগ্রসর হব। এখন চলো আমরা দুইটা ডিফারেন্ট কেসে ফ্লাক্সের ভ্যালু বের করি। সো ধরো এখানে একটা সিমমেট্রিক সিলিন্ডার একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আছে। কিসের ভিতর আছে? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের বৈশিষ্ট্য হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, আমরা যেমনি বলি না কেন। এবং সেই ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এই সিলিন্ডারের এক্সিসের সাথে সমান্তরাল বা প্যারালাল, অর্থাৎ এই অ্যারোগুলা দ্বারা আমরা বুঝতে পারতেছি হচ্ছে সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দিক। সো আমরা এখন এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য, এবং ইলেকট্রিক ফিল্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এই এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা এই যে ক্লোজ সারফেসটা আমরা এখানে দেখাচ্ছি, অর্থাৎ একটা সিলিন্ডার, একটা ইউনিফর্ম সিলিন্ডার, এর ভিতর দিয়ে টোটাল কি পরিমাণ ফ্লাক্স পাস করতেছে আমরা সেই জিনিসটা, সেই মানটা এখন বের করব। তো ফার্স্টে খেয়াল করো, আমরা যদি এই
টপ এর কথা বলি, তো এই ক্ষেত্রে ই এর দিক হচ্ছে এরকম, এবং আমি ডিএস এর দিক বলছিলাম কি, আমি ডিএস এর দিক বলেছিলাম হচ্ছে তলের উপর লম্ব বহির্মুখী, রাইট? দ্যাট মিনস এখানে ডিএস এর দিক হবে এটা। সো খেয়াল করো, এই এ পয়েন্টে আমরা যদি এখন ফ্লাক্স ক্যালকুলেট করতে চাই, তাহলে এ পয়েন্টে ফ্লাক্স আসবে হচ্ছে ইন্টিগ্রেশন ই ডিএস, রাইট? সো ইন্টিগ্রেশন ই ডিএস। এখন দেখো এখানে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0, সো উই ক্যান রাইট ই ডিএস কজ 0, এবং কজ 0 এর মান হচ্ছে 1, এবং যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এই ই কে আমরা বাইরে নিয়ে আসতে পারবো, থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএস, যার ফলে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে এই তলটার ক্ষেত্রফল। আমি ধরলাম হচ্ছে এই তলটার ক্ষেত্রফল এস, সো উই ক্যান রাইট প্লাস ই এস, প্লাস সাইনটা আমি এখানে ইচ্ছে করে দিছি। সো এ টপ এর ক্যালকুলেশন হলো। এখন গাইস চলো আমরা টপ বি নিয়ে কথা বলি। সো দেখো এই পয়েন্টে আমি ধরলাম এখানে একটা এলিমেন্টারি এরিয়া বিবেচনা করলাম, অর্থাৎ একটা ক্ষুদ্র ক্ষেত্রফল বিবেচনা করলাম, যার দিক হবে কি, ওই যে বলছিলাম তলের উপর লম্ব বহির্মুখী। দ্যাট মিনস খেয়াল করো, এই তলটার উপর লম্ব বহির্মুখী এবং অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টেরিয়র বললে ডিএস এর দিক হবে হচ্ছে এরকম বাইরের দিকে, রাইট? এবং ই এর দিকে এখানে কোন দিকে, এই দিকে। কাজে এদের মধ্যবর্তী কোণ এখানে কত, 180। সো এই বি পয়েন্টের ফ্লাক্স হবে হচ্ছে ই ডিএস কজ 180, which is -1, দ্যাট ইজ মাইনাস ই ডিএস আসলে হচ্ছে মাইনাস ইএস। এখন দেখো আমাদের এই ইউনিফর্ম সিলিন্ডার বা নিয়মিত সিলিন্ডারের দুই মাথার ক্ষেত্রে আমরা ফ্ল্যাক্স বের করে ফেলছি। এখন যদি আমরা এর বাইরে যেই জায়গাটা আছে, এর বাইরের জায়গাতে যদি আমরা এখন ফ্লাক্স বের করতে চাই, তাহলে খেয়াল করো এই বাইরের প্রত্যেকটা পয়েন্টে ডিএস এর দিক হবে হচ্ছে তলের উপর লম্ব বহির্মুখী, এবং ই এর দিক হচ্ছে এখানে এই দিকে। কাজেই খেয়াল করো এখানে প্রত্যেকটা জায়গাতে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 এবং কজ 90 মান 0। সো দেখো এর বাইরের প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু ফাই এর ভ্যালু আসবে কত, 0। আমি আর ভেঙে লিখলাম না। দ্যাট মিনস দেখো ওই সিলিন্ডারের জন্য টোটাল ফ্ল্যাক্স হবে হচ্ছে এই তিনটার যোগফল, দ্যাট মিনস প্লাস ইএস মাইনাস ইএস অ্যান্ড 0, হুইচ ইজ 0। অর্থাৎ যখন কোনো একটা সিমেট্রিক সারফেস, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম গাইজ, যদি কোনো একটা সিমেট্রিক সারফেস একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ভিতরে থাকে, তাহলে ওই সিমেট্রিক সারফেসের ভিতর দিয়ে পাস্ট টোটাল অ্যামাউন্ট অফ পাস্ট, মানে যেই পরিমাণ ফ্ল্যাক্স এর ভিতর দিয়ে যাবে তার টোটাল অ্যামাউন্ট হয় হচ্ছে 0। কখন, যখন ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ইউনিফর্ম। কার জন্য, একটা সিমেট্রিক সারফেসের জন্য। সো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা একটা কেস দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ফ্লাক্সকে ক্যালকুলেট করতে পারি। সো গাইজ আমরা গাউসের সূত্রের আগে একটু এই জায়গাগুলো কয়েকবার ভালো করে দেখে নিই। সো খুবই পরিচিত একটা কোশ্চেন। তো এইখানে একটা কিউব আছে, কিউব কিউব কেমন করে বুঝলাম, দেখো গাইজ, এই কর্নারটার স্থানাঙ্ক হচ্ছে x=1 এবং এই কর্নারটার স্থানাঙ্ক হচ্ছে x=3। কাজেই দেখো এই কিউবের এই সাইডটা কত হবে, 2 মিটার, তাই না? 3 - 1 2 মিটার। সো এই সাইডটা হবে হচ্ছে 2 মিটার। সো যেহেতু এটা একটা কিউব, এর প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা বাহু হবে কত, উই সেম 2 মিটার। এখন প্রশ্ন হচ্ছে এইখানে আমি যেই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা দিয়েছি সেটা ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম। উত্তর হচ্ছে নন ইউনিফর্ম, বিকজ গাইজ খেয়াল করো এই ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে 3xi + 4j, রাইট? দ্যাট মিনস এটার এক্স কম্পোনেন্ট হচ্ছে এক্স এর উপর ডিপেন্ডেন্ট বা এক্স এর ফাংশন, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্টটা স্থানাঙ্কের উপর ডিপেন্ড করতেছে। তো দেখো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে হচ্ছে এই কিউবের রাইট ফেস, লেফট ফেস এবং টপ ফেসে আমাকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু বের। সো গাইজ আমরা ফার্স্টে রাইট ফেস দিয়ে শুরু করি। ডান দিকে যে ফেসটা আছে দেখো, এই রাইট ফেস হচ্ছে এই তলটা, তাই না? তো যদি আমরা এখন রাইট ফেসের উপরে একটা এরকম এলিমেন্টারি এরিয়া কল্পনা করি, এবং গাইজ আমি ডিএস এর দিক বলছিলাম হচ্ছে তলের উপরে লম্ব বহির্মুখী, দ্যাট মিনস এই ক্ষেত্রে ডিএস এর দিকটা কোন দিকে হবে, এই দিকে হবে। এখন দেখো গাইজ এইটা হচ্ছে এক্স এক্সিস,
এইটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এইটা হচ্ছে গিয়ে জেড এক্সিস। সো যেহেতু এরকম, কাজে দেখো এই ডিএস ভেক্টরকে আমরা কি বলতে পারি? আমরা জানি কোন একটি ভেক্টর হচ্ছে ভেক্টরের মান এবং ভেক্টরের দিকে ক্রিয়াশীল একটি একক ভেক্টরের গুণফল, এবং আমরা সবাই জানি এক্স এক্সিস বরাবর ক্রিয়ারত ইউনিট ভেক্টর বা একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। সো উই ক্যান রাইট ডিএস ইন্টু আই ক্যাপ। সো লিখলাম। এখন এই রাইট ফেসে আমাদের ফ্লাক্সের অ্যামাউন্ট যদি আমরা এখন বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস, যেখানে ই হচ্ছে এইটা। সো লেখো 3x আই ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং ডিএস হচ্ছে ডিএস এর মান ইন্টু আই ক্যাপ, রাইট? যার ফলে আমাদের এখানে আসবে কত? আমাদের এখানে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন 3 ইন্টু এক্স ইন্টু ডিএস। এখন গাইজ খেয়াল করো, এই ডান দিকের যে তলটা আছে, ডান দিকের তলের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এক্স এর ভ্যালু ফিক্সড এবং এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 3। দ্যাট মিনস 3 এবং এক্স কে আমি এখানে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো, থাকবে হচ্ছে ডিএস। এবং যদি আমি এখন এই ডিএস কে ইন্টিগ্রেট করি তাহলে পাওয়া যাবে কি? তাহলে পাওয়া যাবে হচ্ছে এই ডান পাশের যে তলটা আছে এই তলের ক্ষেত্রফল, নাকি এই তলটার ক্ষেত্রফল। সো উই ক্যান রাইট 3 ইন্টু এক্স ইন্টু এস। এখন দেখো এই তলের ক্ষেত্রফল কত হবে? ওই যে আমি বলছিলাম এটা হচ্ছে কি একটা কিউব, এবং এর এই সাইডটা যেহেতু 2 একক, কাজের প্রত্যেকটা সাইড কি সেই 2 একক করেই হবে। দ্যাট মিনস এই ডান দিকে যে তলটা আছে এই তলের ক্ষেত্রফল হবে হচ্ছে 2 ইন্টু 2, দ্যাট মিনস 4 মিটার স্কোয়ার্ড। সো দেখো ডান দিকের তলের জন্য এক্স এর ভ্যালু হচ্ছে 3, এস এর ভ্যালু হচ্ছে 4। সো 3 4 12, 3 12 36 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। সো এটা হচ্ছে রাইট ফেসে ফ্লাক্সের পরিমাণ। সো রাইট ফেসে ফ্লাক্স গেল। এবার আসো হচ্ছে লেফট ফেসের জন্য আমরা ক্যালকুলেট করি। তো লেফট ফেসে যদি আমরা এরকম একটা ডিফারেন্সিয়াল এরিয়া বিবেচনা করি, তাহলে গাইজ দেখো তার দিকটা হবে কোন দিকে? এই দিকে, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষের দিকে। কাজে দেখো এই ডিফারেন্সিয়াল এরিয়াটাকে আমরা বলতে পারবো হচ্ছে ডিএস ইন্টু মাইনাস আই ক্যাপ, বিকজ এর দিকটা হচ্ছে মাইনাস এক্স অক্ষের দিকে, রাইট? দ্যাট মিনস ফাই লেফট ফেস হবে হচ্ছে ইন্টিগ্রেশন ই ডিএস। সো এখানে ই এর মানটাকে বসাই 3x আই ক্যাপ প্লাস 4j ক্যাপ অ্যান্ড ডিএস হবে হচ্ছে ডিএস ইন্টু মাইনাস আই ক্যাপ। সো আমাদের এখানে থাকলো হচ্ছে মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএস, দ্যাট ইজ মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু এস। সো গাইজ খেয়াল করো এই লেফট ফেস যেটা, এই লেফট ফেসের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 এবং এস এর মান তো 4, যেহেতু কিউব প্রত্যেকটা তলের মানই এখানে 4 করে হবে। সো আমি আর এটা বের করলাম না। দ্যাট মিনস আসলে হচ্ছে মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। সো মাইনাস 12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। সো গাইজ দেখো আমি লেফট ফেসে বের করে ফেলছি, অ্যান্ড আফটার দ্যাট আমাকে বলা হয়েছে হচ্ছে টপ ফেসে বের করার জন্য। সো তোমরা এটা নিজেরা ক্যালকুলেট করো, আমি জাস্ট ব্যাপারটা বুঝাই দিয়ে যাই। যেহেতু এইটা এক্স এক্সিস, এইটা ওয়াই এক্সিস এবং এইটা হচ্ছে জেড এক্সিস, সেহেতু দেখো এর টপ ফেসে যদি আমি একটা এরকম এলিমেন্টাল ভেক্টর বিবেচনা করি, যদি এরকম একটা এলিমেন্টাল ভেক্টর আমরা বিবেচনা করি, তাহলে দেখো তার দিকটা হবে কোন দিকে? পজিটিভ ওয়াই এক্সিসের দিকে। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা ভেক্টর ডিএস কে লিখতে পারবো হচ্ছে ডিএস এর মান ইন্টু মাইনাস জে ক্যাপ, দ্যাট ইজ মাইনাস ডিএস জে ক্যাপ। আফটার দ্যাট আমরা টপ ফেসের জন্য সিম্পলি যদি এগেইন ই ডট ডিএস করি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনের পরে মান চলে আসবে। এবং এই ক্ষেত্রে দেখো গাইজ আমাদের কিন্তু এক্স লাগবে না, বিকজ যখন তুমি এর সাথে মাইনাস ডিএস জে ক্যাপের ইন্টিগ্রেট ডট প্রোডাক্ট করবা, সরি, যখন তুমি ডট প্রোডাক্ট করবা তখন থাকবে কিন্তু অনলি জে কম্পোনেন্ট, দ্যাট মিনস 4। কাজে তোমার এই ক্ষেত্রে এক্স নিয়ে অ্যাকচুয়ালি মাথা ঘামানোর কিছু নাই, বিকজ টপ ফেসের ডিফারেন্ট পয়েন্টে কিন্তু এক্স এর মান ডিফারেন্ট, জানি অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হয় নাই। সো হোয়াট এভার দ্য কেস ইজ, এটার অ্যান্সারটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রেখে দিলাম।
গাউসের ল হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিকের একটা বেসিক পস্টুলেট থেকে আসলে চলে আসে। আই মিন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স হচ্ছে তার কি বলা যায়, মানে ভলিউম চার্জের মান, ভলিউম চার্জ ডেন্সিটি বাই এপসিলন নট এখান থেকে চলে আসে। বাট আমরা একদমই নর্মালি যদি ব্যাপারটাকে দেখি তাহলে ফার্স্ট অফ অল গাউসের লটাকে দেখো, আমাদের বইয়ে বলা হয় হচ্ছে এভাবে যে ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু চার্জ বাই এপসিলন নট। এখন প্রশ্ন হচ্ছে কোন চার্জ? উত্তর হচ্ছে যেই পরিমাণ চার্জ এনক্লোজড, অর্থাৎ কোনো একটা কি বলা যায়, মানে কোনো একটা সিমেট্রিক সারফেস দ্বারা যদি আমরা নির্দিষ্ট পরিমাণ চার্জকে এনক্লোজ করি, তাহলে যেই পরিমাণ চার্জকে এনক্লোজ করছি কিউ হচ্ছে সেই জিনিসটা। সো গাউসের লকে আমরা লিখতে পারি হচ্ছে এনক্লোজ চার্জ, দ্যাট মিনস কিউ এনক্লোজড ইকুয়াল টু ফ্লাক্স ইন্টু এপসিলন নট। এটাই হচ্ছে গাউসের নীতি বা গাউসের ল, যেটাই বলি না কেন। তো এখান থেকে দেখো আমরা এইমাত্র ক্লোজ লুপ ইন্টিগ্রেশনের জন্য বা একটা ক্লোজ সারফেসের জন্য আমরা ইলেকট্রিক ফ্লাক্সের যেই সংজ্ঞাটা পড়েছিলাম বা ইলেকট্রিক ফ্লাক্স বের করার যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, তার থেকে আমরা লিখতে পারি হচ্ছে এখানে ফাই হবে কি ই ডট ডিএস। অর্থাৎ খেয়াল করো গাইজ, ইনক্লোজ চার্জ অর্থাৎ যেই পরিমাণ চার্জ একটা সিমেট্রিক সারফেস দ্বারা ইনক্লোজড হয়েছে সেটা সমান সমান এপসিলন নট ইন্টু ফ্ল্যাক্স। সো এখন ব্যাপার হচ্ছে কোন কোন ক্ষেত্রে গাউস নীতির অ্যাকচুয়ালি ইউজফুল হয়। আই মিন গাউসের নীতি আমি কখন ইউজ করতে পারবো বা না ইউজ করতে পারবো তার চেয়ে আমার একটু বেশি ইম্পর্টেন্সে জানা দরকার যে কোন ক্ষেত্রে গাউসের নীতি ইউজ করতে পারলে আর কি আমাদের প্রসেসটা আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসে। তো প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের কিছু সিমেট্রিক কন্ডিশন মানতে হবে, কিছু সিমেট্রিক কন্ডিশন থাকবে। সোফার তোমাদের এইচএসসির সিলেবাসে এবং অন্যান্য বইপত্রে তোমরা যেই কেসগুলো দেখবা সেখানে তোমার 3টা সিমেট্রিক কন্ডিশন ফলো করাটাই হচ্ছে মোর দেন এনাফ। ওই সিমেট্রিক কন্ডিশনগুলি হচ্ছে ফর স্ফেরিক্যাল সারফেস, সিলিন্ড্রিক্যাল সারফেস এবং প্লেন সারফেস। কখন কোনটা আমি আস্তে আস্তে আসতেছি এখানে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির নর্মাল কম্পোনেন্টটা ওই ক্লোজ সারফেসের জন্য কনস্ট্যান্ট হবে। অর্থাৎ নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ কনস্ট্যান্ট ওভার অ্যান এনক্লোজড সারফেস। এখন হোয়াট ইজ এনক্লোজ সারফেস? এনক্লোজ সারফেসের অপর নাম হচ্ছে গাউসিয়ান সারফেস, যার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি অবশ্যই সিমেট্রিক হইতে হবে। অর্থাৎ আমি যেই পরিমাণ চার্জকে এখানে এনক্লোজ করব ওই সারফেসটা যেন অবশ্যই এই চার্জটাকে সিমেট্রিক্যালি এনক্লোজ করতে পারে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আইডিয়া। এবং হোয়াট ইজ গাউসিয়ান সারফেস? গাউসিয়ান সারফেসকে বলা হয় ওটা হাইপোথেটিক্যাল বা ম্যাথমেটিক্যাল সারফেস, যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রয়োজনে আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা কল্পনা করে নেই এমনভাবে যেন ওই সারফেসটা আমাদের প্রদত্ত চার্জের সজ্জাকে সিমেট্রিক্যালি এনক্লোজ করতে পারে। সো যদি এই দুইটা ব্যাপার আমাদের মাথায় একটুখানি আমরা নিতে পারি তাহলে খুব ইজিলি গাউসের যে কোনো সমস্যায় আমরা চোখ বন্ধ করে সলভ করতে পারবো। সো বিফোর দ্যাট আমাদের সিলেবাসে যেই টাইপের প্রবলেমগুলি রয়েছে সেগুলির জন্য আমি এই সূত্রকে আরেকটু সহজ করে দিচ্ছি গাইজ। সেটা হচ্ছে আমাদের বইয়ে যে সমস্যাগুলি রয়েছে সেগুলির জন্য দেখবা ইলেকট্রিক ফিল্ড এবং এই যে এলিমেন্টারি সারফেস এরিয়া রয়েছে ডিএস, এদের মধ্যবর্তী কোণ সব ক্ষেত্রেই পাবো হচ্ছে 0। সো আমরা এখানে একবারই বলতে পারি হচ্ছে ইডিএস কস 0, এবং ফ্রম দ্যাট আমরা বলতে পারি হচ্ছে এনক্লোজ চার্জ ইকুয়াল টু epsilon naught EDS cos 0, which is EDS, that means E closed loop integration of DS, that means আমরা বলতে পারি হচ্ছে enclosed charge হচ্ছে epsilon naught into E into S। আমরা প্রবলেম সলভ করার সময় সরাসরি এই লাইনটাই ইউজ করব। তো এখানে একটা জিনিসই গাইজ মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই এসটা হলো আমাদের সেই হাইপোথেটিক্যাল গাউসিয়ান সারফেসের এরিয়া।
বা গাউসিয়ান সারফেস এরিয়া। সো এই হাইপোথেটিক্যাল গাউসিয়ান সারফেসের কোন এরিয়া? যেই এরিয়া দ্বারা এই গাউসিয়ান সারফেস ওই চার্জটাকে আবদ্ধ করে রেখেছে সেই এরিয়াটা। সো চলো আমরা আস্তে আস্তে কয়েকটা কেস নিয়ে আলোচনা করি। তো প্রথম কেসটা হচ্ছে চার্জের সারফেস ডেনসিটি, অর্থাৎ ধরো কোনো একটা স্ফিয়ারের উপরে কিছু পরিমাণ চার্জ ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এরকম একটা কেস। সো ধরো এখানে একটা গোলক আছে, এই গোলকটার রেডিয়াস মনে করো হচ্ছে ক্যাপিটাল আর, এবং এর উপরে মনে করো কিউ পরিমাণ চার্জ ছড়ানো আছে। তো প্রশ্ন হচ্ছে, যদি তোমাকে এখন জিজ্ঞেস করা হয় যে এই চার্জের সজ্জার জন্য কোন গাউসিয়ান তলটা বেস্ট হবে, এর উত্তর হচ্ছে আরেকটা গোলক। বিকজ যদি আমি কোন একটা গোলককে সিমেট্রিক্যালি এনক্লোজ করতে চাই, তাহলে এটা করা একমাত্র পসিবল হচ্ছে আরেকটি গোলক দিয়ে। সেই গোলকটা এই গোলকের চেয়ে বড়ও হইতে পারে, ছোট হইতে পারে। সো আমাদের কেস নাম্বার 1 এই জন্য হচ্ছে, এখানে লিখি কেস 1, যেখানে এই লাল রঙের সারফেসটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এই গাউসিয়ান সারফেসের, হ্যালো জিনুর, হ্যালো, জি জি ভাই। আচ্ছা, অলরাইট অলরাইট। তো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে এই গাউসিয়ান সারফেসের, আমাদের ফর কেস নাম্বার 1 এই গাউসিয়ান সারফেসের রেডিয়াস আর এর চেয়ে বড়, রাইট? গাউসিয়ান সারফেসের রেডিয়াস হচ্ছে আর এর চেয়ে বড়। তাহলে এখানে খেয়াল করো, এই এই লাল রঙের গাউসিয়ান সারফেস কিন্তু এই টোটাল কিউ পরিমাণ চার্জকে কিন্তু এখানে এনক্লোজ করছে বা আবদ্ধ করছে। সো আমাদের এনক্লোজ চার্জ এখানে কত? কিউ সমান সমান, যদি আমরা একবার এই ফর্মুলা ইউজ করি তাহলে গাইজ দেখো কি লেখা যায়, এপসিলন নট ই, এবং এসটা কি বলছিলাম, এস হচ্ছে গাউসিয়ান সারফেস এরিয়া। গাউসিয়ান সারফেসের কোন এরিয়া? যেই এরিয়াটা দ্বারা গাউসিয়ান সারফেস এই চার্জের সজ্জাটাকে আবদ্ধ করে রাখছে সেই এরিয়াটা। এবং এইখানে সেই এরিয়াটা কত হবে? 4 পাই আর স্কোয়ার, তাই না? 4 পাই আর স্কোয়ার। দ্যাট মিনস দেখো এই ক্ষেত্রে ই কত আসলো? ই আসলো হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ কেস নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু হচ্ছে, বা তড়িৎ তীব্রতার ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ দেখো এই ইলেকট্রিক ফিল্ডের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা একটু পরে গ্রাফ আঁকবো, তখন কাজে লাগবে। সো এটা ছিল হচ্ছে কেস নাম্বার 1। তো চলো এখন আমরা কেস নাম্বার 2 নিয়ে একটু কথা বলি। তো কেস নাম্বার 2 এর জন্য মনে করো, ইরেজারটা কই? এখানে। সো কেস নাম্বার 2 এর জন্য আমি ধরলাম হচ্ছে আর ইজ স্মলার দেন আর, অর্থাৎ আমাদের কল্পিত গাউসিয়ান সারফেসের রেডিয়াস এই স্ফিয়ারের রেডিয়াসের চেয়ে ছোট, যার ফলে কি হবে? যার ফলে আমাদের কল্পিত গাউসিয়ান সারফেসটা অ্যাকচুয়ালি এই গোলকের ভিতরেই চলে আসবে, তাই না? অর্থাৎ সেকেন্ড ক্ষেত্রে আর হচ্ছে এই ডিস্টেন্সটা। গাইজ ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। এই ডিস্টেন্সটা এখন দেখো, এই লাল রঙের গাউসিয়ান সারফেসটা কিন্তু এখানে কোনো চার্জকে আবদ্ধ করে নাই। দ্যাট মিনস এখানে ইনক্লোজ চার্জের পরিমাণ কত? 0, রাইট? সমান সমান এপসিলন নট ই এস। আচ্ছা, কারোর মধ্যে মেবি নীলটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি মুখে বলতেছি, সমস্যা নেই। 0 সমান সমান হচ্ছে এপসিলন নট ই এস, যার থেকে লেখা যায় হচ্ছে ই সমান সমান 0। অর্থাৎ দেখো যখন আমাদের কল্পিত গাউসিয়ান সারফেসের রেডিয়াস হচ্ছে আমাদের গিভেন যে স্ফিয়ারটা আছে তার রেডিয়াস বা ব্যাসার্ধের চেয়ে কম, সেই ক্ষেত্রে ই এর মান 0। দেখো একে কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি, একে আমরা বলতে পারি কোনো একটা স্ফিয়ারের সারফেসের উপরে যদি চার্জ থাকে, তাহলে ওই স্ফিয়ারের ভিতর প্রত্যেকটা পয়েন্টের তড়িৎ প্রাবল্যের মান কত হয়? 0 হয়। অর্থাৎ যদি কোন একটা স্ফিয়ারের উপরে চার্জ দিয়ে আমাদেরকে বলে যে স্ফিয়ারের ভিতরের কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কত, আমরা চোখ বন্ধ করে বলে দিব হচ্ছে মান 0। আর যদি আমাদেরকে সেন্টার থেকে এরকম একটা ডিস্টেন্সে ই এর মান বের করতে বলে, যেখানে ওই ডিস্টেন্সটা হচ্ছে স্ফিয়ারের রেডিয়াসের চেয়ে বেশি, সেই ক্ষেত্রে করতে হবে কি, ওই ডিস্টেন্সের মান, দেখো এখানে আমার কি আছে? এখানে কিন্তু আর আছে, তাই না?
ওই ডিস্টেন্সের মানটাই আমাদেরকে ফর্মুলায় বসায় ম্যাথ করতে হবে। তো চলো আমরা এই ক্ষেত্রে ই বনাম আর এর একটা গ্রাফ আঁকি। সো এইদিকে আমরা তড়িৎ প্রাবল্য ই দিব এবং হচ্ছে এইদিকে আমরা ডিস্টেন্স আর দিব। সো এটা মনে করো সেই গোলক। তো এখন দেখো গাইজ, আমরা কি দেখলাম, এই গোলকের অভ্যন্তরে প্রত্যেকটা পয়েন্টের জন্য তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে 0, তাই না? যার ফলে এই দুই পয়েন্টের ভিতরে ই এর কিন্তু কোনো মান থাকবে না। এই দুই পয়েন্টের ভিতরে কিন্তু ই এর কোনো মান থাকবে না। কিন্তু আর এর মান যখন এই স্ফিয়ারের রেডিয়াসের সমান বা এর চেয়ে বড় হয়ে যাবে তখন ই কিরকম, ই হচ্ছে আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক। কাজেই দেখো এই জায়গাগুলোতে হচ্ছে আর ইকুয়াল টু আর, এই আর এর মান যখন আর এর চেয়ে বেশি হবে বর্গের ব্যস্তানুপাতিক হওয়ার কারণে গ্রাফটা এইভাবে চলে যাবে। সো এটা হচ্ছে কোন একটা স্ফিয়ারের উপরে চার্জ থাকলে সেই ক্ষেত্রে প্রাবল্য বনাম দূরত্বের গ্রাফ। সো এটা শেষ হলো। তো চলো এখানে একটা গাণিতিক সমস্যা আছে, খুবই কমন একটা গাণিতিক সমস্যা। তো কি বলছে দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, দ্যাট মিনস আর হচ্ছে এখানে 10 সেন্টিমিটার, একটি গোলকের উপরে 5 কুলম চার্জ বিদ্যমান। তো গোলকের কেন্দ্র থেকে যথাক্রমে 7 মিটার এবং 12 মিটার দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হয়েছে। এখন এক নাম হচ্ছে 7 মিটার, রাইট? দ্যাট মিনস খেয়াল করো 7 নিশ্চয়ই 10-এর চেয়ে ছোট, তাই না? অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই কেসে পড়ে গেল। এবং এই কেসের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ গোলকের অভ্যন্তরে এই 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 মানে এই দৃশ্যকল্পের জন্য গোলকের অভ্যন্তরে ই এর মান 0 হয়, যার থেকে আমরা বলতে পারি 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 0। অ্যান্ড ফর নাম্বার 2 ই হবে হচ্ছে 1/4πε0। চার্জের অ্যামাউন্ট দেওয়াই আছে এবং এই 12 সেন্টিমিটারটাই আমাকে এখানে ফর্মুলায় বসায় ম্যাথটা সলভ করতে হবে। সো আশা করি এখন থেকে এইরকম কোশ্চেন নিয়ে আর কারো মনে কোনো রকম সন্দেহ থাকবে না। সো এরপরে চলো আমরা আজকে আরেকটা কেস দেখে শেষ করি। সেটা হচ্ছে চার্জের আয়তন মাত্রিক ঘনত্ব বা ভলিউম চার্জ ডেন্সিটি। অর্থাৎ এখানে ক্যাপিটাল আর রেডিয়াসের একটা গোলকের ভিতরে কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে। এই হচ্ছে কেসটা, রাইট? তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রাবল্য ই এর মান নির্ণয় করতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল দুইটা কেস নিয়ে নিব। সো কেস নাম্বার 1, যখন আমাদের কল্পিত গাউসিয়ান সারফেসের রেডিয়াস এই স্ফিয়ারের রেডিয়াসের চেয়ে বেশি, সো আর ইজ গ্রেটার দেন আর, দ্যাট মিনস তখন এটার চেহারাটা এরকম একটা কিছু হবে, রাইট? এটা হচ্ছে আমাদের সেই স্মল আর, এই রেডিয়াসটা, কালারগুলো একটু জানি কেমন ঝাপসা, যাই হোক এই রেডিয়াসটা। তাহলে গাইস খেয়াল করো এখানে এই বাইরের গাউসিয়ান সারফেসটা কি করছে, বাইরের গাউসিয়ান সারফেসটা কিন্তু এই টোটাল এই গোলকটার ভিতরে, আমাদের প্রদত্ত গোলক বা প্রদত্ত স্ফিয়ারের ভিতরে যে পরিমাণ চার্জ ছিল এর সম্পূর্ণ চার্জকেই কিন্তু সে ইনক্লোজ করছে। কাজে এখানে কিউ হবে হচ্ছে, যদি আমাদের চার্জের ভলিউম ডেন্সিটি রো ভি দেওয়া থাকে তাহলে রো ভি ইন্টু এই স্ফিয়ারটার ভলিউম। দ্যাট মিনস উই ক্যান রাইট রো ভি ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটা হচ্ছে আমাদের এনক্লোজ চার্জ সমান সমান ফ্রম গাউস ল আমরা লিখতে পারি হচ্ছে এপসিলন নট ই ইন্টু এই লাল রঙের সারফেসটার সারফেস এরিয়া, সো 4πr², যার থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ই সমান সমান রো ভি বাই 3 এপসিলন নট ক্যাপিটাল আর কিউব বাই স্মল আর কিউব, স্মল আর স্কোয়ার। তো এটা হচ্ছে এই ক্ষেত্রে যদি আমাদের ভলিউম চার্জ ডেন্সিটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে এর সারফেসের বাইরের কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। এখন গাইস খেয়াল করো আমাদের গিভেন একটা স্ফিয়ারের জন্য আর এর মান কিন্তু কনস্ট্যান্ট একটা পার্টিকুলার স্ফিয়ারের জন্য। সেই ক্ষেত্রে খেয়াল করো এখানেও কিন্তু
এর সারফেসের বাইরের কোনো পয়েন্টে ই হচ্ছে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। আমাদের গ্রাফ আঁকার সময় এই ইনফরমেশনটার প্রয়োজন হবে। সো এটা গেল হচ্ছে কেস 1, আমরা কেস 1 বুঝে ফেললাম। নাও কেস 2। সো কেস 2 এ যাওয়ার আগে আমরা এগুলো একটু মুছে ফেলি। সো নাও হচ্ছে কেস নাম্বার 2, অর্থাৎ যখন আর হচ্ছে স্মলার দেন আর। সো অলরেডি আমরা একটা এরকম কেস দেখে ফেলেছি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে আমাদের কল্পিত গাউসিয়ান সারফেসটা এই গোলকের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে আমাদের স্মল আর। এখন গাইস খেয়াল করো, আমাদের আগের কেসে আমরা বলছিলাম কি, বলছিলাম হচ্ছে চার্জ সব আছে তলের উপরে, কাজেই ওই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে তার অভ্যন্তরে কিন্তু কোনো চার্জ ছিল না। এইখানে কিন্তু গাইস ব্যাপারটা কিন্তু সেরকম না। এইখানে খেয়াল করো, গাউসিয়ান যেহেতু এখানে চার্জটা আছে হচ্ছে নিরেট গোলকের ভিতরে, সেহেতু এই লাল রঙের তলটা কিন্তু স্টিল কিছু পরিমাণ চার্জকে আবদ্ধ করবে। তো সেই চার্জের পরিমাণটা আমি মনে করলাম হচ্ছে কিউ প্রাইম, এবং কিউ হচ্ছে এটা টোটাল চার্জ, তাই তো? কিউ হচ্ছে এটার টোটাল চার্জ। তো যদি এরকম হয় তাহলে দেখো আমরা বলতে পারি যে কিউ প্রাইম সমান সমান এই গাউসিয়ান স্ফিয়ারটার ভলিউম হুইচ ইজ 4/3 পাই স্মল আর কিউব, আর কিউ ইন্টু চার্জের তলমাত্রিক ঘনত্ব, বিকজ আমরা জানি ঘনত্ব হচ্ছে একক আয়তনে কোন একটা কিছুর পরিমাণ, এই ক্ষেত্রে চার্জ। আমরা এটা লিখতে পারি, এবং কিউ হবে হচ্ছে সম্পূর্ণ স্ফিয়ারটার ভিতরে চার্জের পরিমাণ, অর্থাৎ এই ক্ষেত্রে কিউ সমান সমান আমরা বলতে পারবো হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, অর্থাৎ আমাদের প্রদত্ত স্ফিয়ারটার ভলিউম ইন্টু চার্জের তলমাত্রিক ঘনত্ব, যার থেকে আমরা ডিভাইড করলে পাবো হচ্ছে কিউ প্রাইম সমান সমান কিউ ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর হোল কিউব। সো আমরা যদি এখানে এখন গাউসের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে খেয়াল করো আমাদের এনক্লোজ চার্জ এখানে কত, কিউ প্রাইম হুইচ ইজ কিউ ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর হোল কিউব সমান সমান এপসিলন নট ই ইন্টু উই গাউসিয়ান সারফেসটার সারফেস এরিয়া, দ্যাট ইজ এপসিলন নট ই ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার। যার থেকে আমি বলতে পারবো হচ্ছে এই নিরেট গোলকের ক্ষেত্রে গোলকের অভ্যন্তরের কোন একটা পয়েন্টের তড়িৎ প্রাবল্য 1/4 পাই এপসিলন নট, একটা আর থাকবে উপরে আই গেস, সো কিউ আর বাই ক্যাপিটাল আর কিউব। সো এটা হচ্ছে এই নিরেট স্ফিয়ারের অভ্যন্তরের কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান, আর এটা হচ্ছে বাইরের কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান। সো গাইস খেয়াল করো, যেহেতু এইখানে ই হচ্ছে আর স্কোয়ারের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই জায়গাটা খেয়াল করো, ওই যে বলছিলাম ক্যাপিটাল আরটা কনস্ট্যান্ট, এটা পার্টিকুলার কেস, এবং এটা পার্টিকুলার কেস তো কিউটাও কনস্ট্যান্ট হবে। দ্যাট মিনস এখানে ই এর সাথে আর এর রিলেশন কিরকম, লিনিয়ার, তাই না? লিনিয়ার রিলেশন। সো যদি আমরা এই ক্ষেত্রে গ্রাফটা আঁকি, আচ্ছা আমরা এই ম্যাথটা করবো, বাট বিফোর দ্যাট আমরা গ্রাফটা আগে আঁকি। তো যদি আমরা এখানে এই গ্রাফটা আঁকতে যাই আগের মতনই, এক্সকিউজ মি, ই এবং আর এর মধ্যে গ্রাফ, গাইজ খেয়াল করো, ওই যে বলছিলাম সারফেসের উপরে কোন এক সারফেসের উপরে কোনো পয়েন্টে ই এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস যখন আর ইকুয়াল টু, মানে আর এর মান যখন ক্যাপিটাল আর এর চেয়ে বেশি, তখন গ্রাফটা হবে হচ্ছে এরকম। বাট এখানে ডিফারেন্স কোন জায়গায় দেখো, অভ্যন্তরের কোন একটা পয়েন্টে গ্রাফটা কিরকম, লিনিয়ার, অর্থাৎ আর এর সঙ্গে ই হচ্ছে লিনিয়ারলি বৃদ্ধি পায়, কাজেই, এবং আর এর মান যখন শূন্য ই এর মান শূন্য, দ্যাট মিনস সেন্টারে প্রাবল্যের মান হচ্ছে শূন্য, কাজেই এই ভিতরের কোন একটা পয়েন্টের জন্য গ্রাফটা হবে হচ্ছে এরকম। সো ভিতরের পয়েন্টের জন্য গ্রাফটা এরকম, বাইরের পয়েন্টের জন্য গ্রাফটা এরকম। সো জিন্নুর, সোফার যেগুলো বললাম সবকিছু কি ক্লিয়ারলি বোঝা গেছে? जी भाई। হ্যালো? जी जी।
হ্যাঁ, সাউন্ড কি ক্লিয়ার ছিল? জি। আচ্ছা, তাহলে আমি আরেকটা প্রবলেম সলভ করে আজকের ক্লাসটা শেষ করি। যেহেতু আমরা হচ্ছে চার্জের এই ভলিউম ডেনসিটি পড়লাম, তো গাইজ দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেনটা পড়বো ফার্স্টে। আচ্ছা, এগুলো নেক্সট দিন দেখানো যাবে, লিনিয়ার এক্সেট্রা এক্সেট্রা। আমরা গ্রাফটা বুঝলাম, এখন খেয়াল করো কি বলছে এখানে। 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা ফাঁপা গোলকের মধ্যবর্তী স্থানে, দ্যাট মিনস এই গোলক দুইটা হচ্ছে সমকেন্দ্রিক। এই কথাটা এখানে লেখা হয় নাই। এই গোলক দুইটা হচ্ছে সমকেন্দ্রিক। তো ফাঁপা গোলকের মধ্যবর্তী স্থানে সুষমভাবে 10 কুলম চার্জ দেওয়া হইল। তো গোলকদ্বয়ের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, অলরাইট। তো দুইটা সমকেন্দ্রিক গোলক আছে মনে করো। তো আমরা তখন দেখলাম আমাদের বইয়ে কোন কোন কেসগুলো দেওয়া আছে, তার মধ্যে দুইটা। অ্যান্ড আই থিঙ্ক আমরা সবাই আজকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে আসলে গাউসের লটা দিয়ে কিভাবে আমাদেরকে কাজ করতে হয়। সো যদি আমরা এইটুকু বুঝে ফেলতে পারি তাহলে আমরা বলবো বইয়ের প্রত্যেকটা কেসই আমরা নিজেরা চেষ্টা করলে বুঝে ফেলতে পারবো। অ্যান্ড অলসো এই বইয়ের কেসগুলো ছাড়াও আমাদের এই কেসগুলোর উপর ডিপেন্ড করে ক্রিয়েটিভ কোশ্চেন পরীক্ষা আসতেই পারে। তো সেরকম একটা আমার খুব ফেভারিট একটা কোশ্চেন এটা। তো গাইজ, ফার্স্টে আমরা ফিগারটা কি, এখানে দুটো সমকেন্দ্রিক গোলক আছে। এইটা মনে করো একটা সমকেন্দ্রিক গোলক এবং তার ভিতরে মনে করো এইটা একটা সমকেন্দ্রিক গোলক, এবং এই দুইটা সমকেন্দ্রিক গোলকের রেডিয়াস আমি ধরলাম হচ্ছে x1 এবং x2। তোমরা ডাটা বসায় নিও, আমি ডাটা ছাড়াই জাস্ট ম্যাথের কনসেপ্টটা বুঝাচ্ছি। সো এটা মনে করো হচ্ছে x1 এবং এর বড়টা মনে করো হচ্ছে x2। এখন খেয়াল করো আমাদের 3 নাম্বার যেই গোলকের কথা বলা হয়েছে, সরি আমাদের আসলে একটু কালারটা চেঞ্জ করা উচিত। সো দেখো ওই 3 নাম্বার যেটা রয়েছে, মানে আমাদের যে স্থানে অ্যাকচুয়ালি প্রাবল্যের মান বের করতে বলছে সেই স্থানটার কেন্দ্র থেকে ওই স্থানটার দূরত্ব হচ্ছে 7 এবং 5-এর মাঝামাঝি। অর্থাৎ এই x1 এবং x2 এর মধ্যবর্তী কোনো একটা জায়গাতে আমাকে অ্যাকচুয়ালি এর মান বের করতে হবে। অর্থাৎ দেখো ওই জায়গাটাকে, মানে আমরা যদি ওই পয়েন্টটার জন্য এর মান বের করতে চাই তাহলে ওইটা হবে হচ্ছে এরকম কোন একটা জায়গায়। অর্থাৎ যদি আমি এই এদের মানে যেই কেন্দ্রকে কেন্দ্র করে আমরা গোলক দুটাকে কল্পনা করছি, সেই কেন্দ্রকে কেন্দ্র করে যদি আমি এখন এই রেডিয়াসের একটা গোলককে বিবেচনা করি, আচ্ছা এটা আমি নর্মাল হাতেই আঁকি, খুব বেশি কনজাস্ট হয়ে গেছে জায়গাটা। সো গাইজ, সেই ক্ষেত্রে খেয়াল করো, সেই ক্ষেত্রে গোলকটা হবে হচ্ছে এইরকম কোন একটা গোলক, এই যে এইরকম কোন একটা গোলক। ফিগারটা একটু টেরিবল অবস্থা ফিগারটার। সো যাই হোক, আমরা তো ব্যাপারটা বুঝতে পারলাম যে এরকম কোন একটা গোলক আসলে এখানে সুন্দরভাবে আঁকা যাচ্ছে না। এরকম একটা গোলক ধরো এদের মাঝখানে কোন একটা জায়গাতে। সো আমাদের দেখো, যেহেতু আমি এই দুইটা গোলকের অভ্যন্তরে চার্জ দিছিলাম, তাই না, কাজে এখানে কি পরিমাণ জায়গা জুড়ে চার্জ আছে, উত্তর হইল এই দুই গোলকের আয়তনের যেই ডিফারেন্স বা যে বিয়োগফল, সেই পরিমাণ আয়তন জুড়ে কিন্তু এখানে চার্জ বিদ্যমান, তাই না। দ্যাট মিনস এই ক্ষেত্রে চার্জের আয়তন মাত্রিক ঘনত্ব কত হবে, হবে হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই এই x1 এবং x2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকদ্বয়ের আয়তনের বিয়োগফল। দ্যাট মিনস 4/3 পাই x2 কিউব মাইনাস x1 কিউব। সো এটা হচ্ছে আমাদের এখানে রো ভি। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টে ই এর মান বের করা। যার ফলে আমি এখন করব কি, আমি এখানে একটা গাউসিয়ান তল কল্পনা করব যার রেডিয়াস হচ্ছে এই গোলকদ্বয়ের যেই কমন সেন্টার রয়েছে সেই সেন্টার থেকে ওই পয়েন্টের দূরত্বের সমান, যাকে আমি বললাম মনে করো হচ্ছে এক্স। সো দেখো আমরা এবার এখানে লিখতে পারি হচ্ছে এপসিলন নট ই ইনটু এই গাউসিয়ান সারফেসটার এরিয়া।
তো এখানে গাউসিয়ান সারফেসটার এরিয়া কত হবে, এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের এরিয়া, সো এপসিলন ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার সমান সমান চার্জের ঘনত্ব ইন্টু আয়তন। প্রশ্ন হচ্ছে কোন আয়তন, উত্তর হচ্ছে এই যে এই আয়তনটা, অর্থাৎ চার্জ প্রকৃতপক্ষে যেই আয়তনের ভিতরে আছে, মানে আমাদের কল্পিত গাউসিয়ান সারফেসটা যেই পরিমাণ চার্জকে এনক্লোজ করছে। দেখো গাউসিয়ান সারফেসটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই স্ফিয়ারটা, বাট এই জায়গাটা কিন্তু এমটি, এখানে কিন্তু কোনো চার্জ নাই, চার্জ যা আছে এই জায়গার মধ্যে কিন্তু আছে, তাই না? দ্যাট মিনস সেই চার্জের পরিমাণ হবে হচ্ছে রো ভি ইন্টু 4/3 পাই। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কত, খেয়াল করো, আমাদের গাউসিয়ান সারফেসের ভলিউম হচ্ছে 4/3 পাই এক্স কিউব, দ্যাট মিনস এই যে এই স্ফিয়ারটার ভলিউম, তার থেকে বিয়োগ করতে হবে কোনটা, এই যে এই স্ফিয়ারটার ভলিউমটা, মানে এই ভিতরের স্ফিয়ারটার ভলিউমটা, যার রেডিয়াস হচ্ছে x1। সো উই ক্যান রাইট 4/3 পাই এক্স কিউব মাইনাস x1 কিউব। সো এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করলেই দেখো আমাদের কিউ এর মান দেওয়া আছে, x1 এর মান দেওয়া আছে, x2 এর মান দেওয়া আছে, এক্স এর মানও দেওয়া আছে। সো এগুলো আমরা এখন এখানে প্রতিস্থাপন করে দিলেই আমাদের ই এর মানটা চলে আসবে, ওইটাই হবে হচ্ছে অ্যান্সার। সো গাইজ কেসগুলো নিয়ে আলোচনা করলামই, গ্রাফগুলো নিয়ে আলোচনা করলাম। অলসো দেখো আমাদের বইয়ে যেই কেসগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট কোশ্চেন, এরকম ক্রিয়েটিভ কোশ্চেন এক্সামে আসতেই পারে। এগুলা কিন্তু সিলেবাসের অন্তর্গত, এবং এগুলা ভালোভাবে পারার একমাত্র এবং সব থেকে বেস্ট উপায় হচ্ছে আমাদের বইয়ে যে কেসগুলো দেওয়া আছে ওই কেসগুলো ইনস অ্যান্ড আউট টোটালি ভালো মতো বুঝতে পারা। আমি আরেকটা একটুখানি টাচ দিয়ে যাই, এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি। সো এই ক্ষেত্রে আমাদের একমাত্র ব্যাপার হচ্ছে এখানে আমাদেরকে, আমি নেক্সট ক্লাস এটা আবার দেখাবো, বাট যারা বাসায় সেলফ স্টাডি করবা তাদের জন্য। সো গাইজ এই ক্ষেত্রে আমাদের গাউসিয়ান সারফেসটা হইতে হবে হচ্ছে এরকম যেন সেই চার্জের সজ্জাকে, আমি আবারও বলতেছি, যেন সেই চার্জের সজ্জাকে ঢেকে দিতে পারে, যেন সেই চার্জের সজ্জাকে এনক্লোজ করতে পারে, আবদ্ধ করতে পারে। সো এই ক্ষেত্রে একমাত্র পসিবল যদি আমি এইটাকে কোনো একটা পানির পাইপের ভিতরে প্রবেশ করাই, অর্থাৎ এই ক্ষেত্রে গাউসিয়ান সারফেস হবে হচ্ছে একটা সিলিন্ডার, এবং সেই সিলিন্ডারের কোন এরিয়াটা আমরা এখানে ধরবো গাইজ, খেয়াল করো এই সিলিন্ডারের ভিতরের দিকের যে বক্র এরিয়াটা আছে, তাই না, এর ভিতরের দিকে যে বক্র এরিয়াটা আছে সেই এরিয়াটাই কিন্তু এখানে এই লিনিয়ার চার্জ কি বলা যায়, লিনিয়ার চার্জের কি বলে সজ্জাকে কিন্তু সে আবদ্ধ করছে, তাই না? তো সেই এরিয়াটা আমরা এখানে বসালেই, দেন আমরা যদি ওয়ান্স এগেইন ওই ফর্মুলা ইউজ করি, তাহলেই এই ক্ষেত্রেও এই সিলিন্ডারের রেডিয়াস পরিমাণ দূরত্বের কোনো পয়েন্টে এর মান চলে আসবে। আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ এখান থেকে শুরু করব। আর ইন দ্য মিন টাইম তোমরা বাসায় একটু বইটা খুলে সেলফ স্টাডি করলেই আই গেস তোমরা নিজেরাই এটা বুঝতে সমর্থ হবা। সো গাইজ ডেইলি 8টার সময় আমাদের লাইভ ক্লাস হবে, হয়তোবা আমি তুর্য ভাই আসবো, বা বিএম আশিক ভাই আসবে, বা আমাদের অন্য যারা আছে তারাও আসবে, কখনো কখনো ম্যাথ নিয়ে হবে, কখনো কখনো ফিজিক্স নিয়ে হবে, এবং সোফার আমাদের ফেসবুক পেজ থেকে হচ্ছে, বাট আই গেস আফটার 1 মান্থ অনলি আমাদের ফেসবুক গ্রুপ থেকেই হবে সব কিছু। সো গাইজ সবাইকে আমি সাজেস্ট করব হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য। অ্যান্ড অলসো আমাদের একটা ইভেন্ট চলতেছে, ইভেন্টের নাম হচ্ছে লেট আস মেক আওয়ার ওন গাইড বুক। তো সেখানে হচ্ছে সপ্তাহে 3 দিন কোশ্চেন দেওয়া হবে, এবং একদিন গ্যাপ রেখে ওই ম্যাথ কোশ্চেনের সলভ দেওয়া হবে, সলভের ভিডিও থাকবে, এবং হচ্ছে ওই সলভটাকে আবার ব্যানার বা ছবির মানে কোন একটা জেপিজি ফাইলে করে দিয়ে দেওয়া হবে। তো আমি বলবো যে তোমরা যদি ওই ইভেন্টটা যদি তোমরা একটু ফলো করো, এবং যদি তোমরা এই সলিউশনের কি বলা যায় ছবিগুলোকে যদি তোমরা কালেক্ট করো, তাহলে ওভার মান্থস তোমরাই তোমাদের গাইড বুক বলো বা নোটবুক বলো বানাই ফেলতে পারবা। সো সবাই একটু, এবং অ্যাবসলিউটলি ফ্রি জিনিসটা, তো সবাই একটু এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করো। অ্যান্ড গাইজ থ্যাংক ইউ, নেক্সট দিন আবার দেখা হবে। তো আজকের মতো, অ্যান্ড গাইজ তোমরা একটু পড়াশোনা করো সবাই, এই জিনিসগুলা এসব নিয়ে আমাদের সামনে আরো অনেক কথাবার্তা হবে। তো আজকের মতো আসলাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, বাই।